আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কথা শোনা যাচ্ছে না। জি, আসসালামু আলাইকুম। এবার শোনা যাচ্ছে? জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, মিউট হয়েছিলাম। আচ্ছা, আমরা গতদিন পড়ছিলাম হচ্ছে এই 6 নম্বর প্রশ্নটা, হিসাব বিজ্ঞান কাকে বলে। আচ্ছা, আমরা গতদিন এটা পড়ছিলাম, হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের কার্যাবলী আলোচনা করুন, হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী। তো এখানে হিসাব বিজ্ঞান কাকে বলে এটা পড়ছি, কার্যাবলী কাকে বলে, শুধু কার্যাবলী আসলে এটা। এখন যদি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী আসে, তাহলে এই প্রশ্নটা একটু ভিন্নভাবে আমরা লিখবো। আমরা সেটা পড়ি, দেখেন। হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী, যার মাধ্যমে সংগৃহীত আর্থিক তথ্য বিশ্লেষণ করে মালিক, ব্যবস্থাপক ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় প্রতিবেদন সরবরাহ করা হয়। পরিকল্পনা গ্রহণ, কর্মপন্থা নির্ধারণ এবং আর্থিক নিয়ন্ত্রণে হিসাব বিজ্ঞানের এ দিকটি বিশেষ গুরুত্বপূর্ণ। এটি প্রতিষ্ঠানকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং পরিচালনায় দক্ষতা আনে। তাহলে আমরা ভূমিকাটা বুঝলাম। ভূমিকাটা আবার একটু পড়ি। হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী, যার মাধ্যমে সংগৃহীত আর্থিক তথ্য বিশ্লেষণ করে মালিক, ব্যবস্থাপক, অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় প্রতিবেদন সরবরাহ করা হয়। পরিকল্পনা গ্রহণ, কর্মপন্থা নির্ধারণ এবং আর্থিক নিয়ন্ত্রণে হিসাব বিজ্ঞানের এই দিকটি বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আমরা দেখব হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী কি কি। মোট কার্যাবলী আছে 3টা। ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী ভালো করে বুঝতে হবে। তথ্য সংগ্রহ করা, ব্যবস্থাপনা সংক্রান্ত দিক দিয়ে যদি হিসাব বিজ্ঞানের কার্যাবলী আমরা খুঁজি, তাহলে হিসাব বিজ্ঞান প্রথমে তথ্য সংগ্রহ করে, এরপরে তথ্য প্রস্তুত করে, তথ্য পরিবেশন করে। ঠিক আছে, এই 3টা কাজ ব্যবস্থাপনার দিক থেকে হিসাব বিজ্ঞানের কাজ 3টা। তাহলে আমরা তথ্য সংগ্রহটা পড়ি, এর ভিতরে আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। তথ্য প্রস্তুতের বেলায় কিছু নাই, তথ্য পরিবেশনে আবার কিছু ভাগ আছে, আমরা এগুলো দেখব। হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনাগত কাজের প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ। এখানে তথ্য বলতে প্রতিষ্ঠান সম্পর্কিত আয় ব্যয় মুনাফা লোকসান, আয় ব্যয় মুনাফা লোকসান, সম্পদ, দায়, মূলধন এবং ভবিষ্যৎ আর্থিক সম্ভাবনা সংক্রান্ত যাবতীয় উপাত্ত বোঝায়। হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনাগত কাজের প্রথম ধাপটাই হচ্ছে তথ্য সংগ্রহ করা। কত বিক্রি হলো, কত লাভ হলো, কি পরিমাণ লোকসান হলো, মূলধন কি আছে, দায় দেনা কি আছে, ভবিষ্যৎ আর্থিক সম্ভাবনাটা কতটুকু তহবিল আসতে পারে, কি লাভ হতে পারে। এই বিষয়গুলো কিন্তু, এই তথ্যগুলো সংগ্রহ করাটাই কিন্তু হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনাগত কাজের প্রথম একটা ধাপ। এসব উপাত্ত আবার দু প্রকার হতে পারে। উপাত্ত বলতে ডাটা বা ডেটা। দেখেন, এই যে আয় ব্যয় লোকসানের যে সংখ্যাগত হিসাব, সেটাই হচ্ছে উপাত্ত। এই উপাত্ত আবার দু ধরনের হতে পারে, একটা হচ্ছে নিয়মিত তথ্য, একটা হচ্ছে বিশেষ তথ্য। আমি একটা জিনিস বোঝাই আগে, দেখেন, তথ্য সংগ্রহের উৎস দুই প্রকার, অন্তস্থ উৎস, বহিস্থ উৎস। একটা হচ্ছে আমরা যে তথ্যটা সংগ্রহ করব সেই তথ্যটা দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত তথ্য, বিশেষ তথ্য। আর তথ্যটা যে সংগ্রহ করতেছি, সংগ্রহের উৎসটা আবার দুই প্রকার, অন্তস্থ মানে ভিতরের উৎস, বাইরের উৎস। ঠিক আছে,
তাহলে আমরা এখানে তথ্য সংগ্রহের ধাপে যে 4টা ক্লাসিফিকেশন দেব, 4টার 2টা কিন্তু তথ্য সংগ্রহ তথ্যের ধরন, আর 2টা কিন্তু তথ্য সংগ্রহের উৎসের ধরন। এই দুটা মনে রেখে আমরা লিখলে আমাদের কিন্তু এই তথ্য সংগ্রহের 1 নাম্বারটা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখেন উপাত্ত 2 প্রকার, সেটা কি কি? নিয়মিত তথ্য, যা নিয়মিত হিসাব রক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, যেমন আর্থিক বিবরণী, রেকর্ড। আর্থিক বিবরণী এবং রেকর্ড এটা নিয়মিত হিসাব রক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে ডেবিট ক্রেডিট, লাভ লোকসান, আয় ব্যয়, দায় দেনা যেটা আছে সেগুলোর মাধ্যমে যে আর্থিক বিবরণীটা নিয়মিত ভাবে আসবে প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে। ঠিক আছে, সেইটা আপনি কি ইনভেস্ট করলেন, কি লাভ হলো, ঠিক আছে, এইটা নিয়মিত তথ্য। আর বিশেষ তথ্যটা কি? নতুন কোনো যন্ত্রপাতি কিনলেন যেটা নিয়মিত কিনতেছেন না, নতুন প্রকল্পে বিনিয়োগ করলেন যেটা কিন্তু নিয়মিত করেন না, হঠাৎ করে নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ করলেন। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে বিশেষ তথ্য। বুঝতে পারছেন? নিয়মিত তথ্য এবং বিশেষ তথ্য আমরা এখানে লিখবো, লেখার পরে এক্সাম্পল দিয়ে দিলে এই পয়েন্টস গুলো, প্যারাগ্রাফ গুলো কিন্তু হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি তথ্য সংগ্রহের উৎস আরো 2 ধরনের হয়। উৎস 2 ধরনের হয়। আমরা পড়লাম তথ্য উপাত্ত কয় প্রকার সেটা পড়লাম। এবার এই তথ্য সংগ্রহের উৎসটা কয় প্রকার সেটা পড়বো। দেখেন, অন্তস্থ উৎস, হিসাবের বই, বিবরণী, অভ্যন্তরীণ প্রতিবেদন। অন্তস্থ মানে ভিতরের, অভ্যন্তরীণ মানে ভিতরের, ভিতরের প্রতিবেদন। আপনার প্রতিষ্ঠানের আয় ব্যয়ের যে প্রতিবেদন সেইটা, আপনার প্রতিষ্ঠানের হিসাবের বই, আপনার প্রতিষ্ঠানের যাবতীয় বিবরণ, সেটা হচ্ছে অন্তস্থ উৎস। আর বহিস্থ উৎসটা কি? শেয়ার বাজার, বাণিজ্য সভা, পরিসংখ্যান সংস্থা, গবেষণাপত্র, বিভিন্ন গবেষণাপত্র থেকে আপনার প্রতিষ্ঠান নিয়ে কেউ গবেষণা করছে, বাইরের কেউ, কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে আপনার প্রতিষ্ঠান নিয়ে বা আপনার রিলেটেড প্রতিষ্ঠান নিয়ে, সেটা আপনার কাজে লাগবে। পরিসংখ্যান সংস্থা অবশ্যই আপনার তথ্যটা হিসাবে তাদের মধ্যে আনবে। বাণিজ্য সভায় যে আলোচনা হলো, শেয়ার বাজারে আপনার প্রতিষ্ঠান যদি কোম্পানি যদি লিস্টেড থাকে তাহলে সেখান থেকে যে তথ্যগুলো আসতেছে, সেই বহিস্থ উৎস থেকে যে তথ্যগুলো পাচ্ছেন সেটাও কিন্তু আপনার তথ্য সংগ্রহের একটা উৎস। তাহলে এই প্যারাগ্রাফটা বড় মনে হলেও আসলে কিছুই না। আমরা এর কাঠামোটা বুঝতে পারলে আমরা 4টা ক্লাসিফিকেশন করব এবং উপরে ভূমিকা দিব। ঠিক আছে, এবার দেখেন তথ্য প্রস্তুতকরণ। প্রথমে আমরা তথ্য সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরের ধাপ কি? তথ্যটাকে প্রস্তুত করবে। প্রস্তুত করার পরেই তো সেটা পরিবেশন করা হয়। তাহলে 3টা মৌলিক ক্লাসিফিকেশন কিন্তু হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীর বেলায়। এবার আমরা যদি তথ্য প্রস্তুতকরণের ধাপটা দেখি, আচ্ছা দেখেন, এবার তথ্য প্রস্তুতকরণ। তথ্য সংগ্রহের পর তা বিশ্লেষণ এবং সংযোজনের মাধ্যমে আমরা যে কোনো তথ্য সংগ্রহ করলে সেই তথ্যটা সঠিক নাকি ভুল আছে, ঠিক আছে, সেটা কিন্তু দেখার বিষয়। তথ্য সংগ্রহ করে সেটাই কিন্তু আমরা পরিবেশন করি না, আমরা সেটাকে বিশ্লেষণ করি। ঠিক আছে, সংযোজন বিয়োজনের দরকার পড়ে, এটা সত্যতা যাচাইয়ের দরকার পড়ে, এই দ্বিতীয় ধাপে এগুলো করা হবে। তথ্য বিশ্লেষণ করার পরে সংযোজনের মাধ্যমে উপযোগী করে তুলতে হবে, অথবা বিয়োজনের মাধ্যমে, ঠিক আছে, যাচাই বাছাইয়ের মাধ্যমে। এখানে আরো শব্দ যোগ করবেন। প্রথমে ত্রুটিপূর্ণ অপ্রাসঙ্গিক উপাত্ত বাদ দিতে হবে, বা যেটা ডুপ্লিকেট হয়েছে এরকম উপাত্তগুলো বাদ দিতে হবে। অপ্রাসঙ্গিক বা ত্রুটিপূর্ণ উপাত্তগুলো বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে সেটাকে সময়, পরিমাণ এবং অবস্থান ভিত্তিক শ্রেণীবিন্যাস ও বিশ্লেষণ করতে হবে। তাহলে কি, আবার পড়ি, তথ্য সংগ্রহের পর তা বিশ্লেষণ এবং সংযোজনের মাধ্যমে, বিয়োজনের মাধ্যমে উপযোগী করে তুলতে হয়। সংযোজনের পাশাপাশি বিয়োজন শব্দটাও দেন। প্রথমে ত্রুটিপূর্ণ অপ্রাসঙ্গিক উপাত্ত বাদ দিবেন, বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাকে আপনি 3টা ভাগে ভাগ করবেন, 3টা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করবেন। সময়, পরিমাণ, অবস্থান ভিত্তিক শ্রেণীবিন্যাস এবং বিশ্লেষণ করবেন। এই প্রক্রিয়া শেষে আপনি যা পাবেন সেটা কি দেখেন, নির্ভরযোগ্য, প্রাসঙ্গিক, সময়োপযোগী এবং বোধগম্য তথ্য পাবেন। তাহলে এই বাক্যটা শুধুই প্যারাগ্রাফ লিখে রাখি নেই, এটা এই বাক্যগুলোর মধ্যে প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় বাক্য কিন্তু সিকোয়েন্স আছে, আপনাকে সেটা খেয়াল রাখতে হবে, তাহলে আমরা পুরোটাই লিখতে পারবো। এটি পরবর্তীতে মালিক এবং ব্যবস্থাপকদের জন্য প্রতিবেদন আকারে উপস্থাপন করা হয়। তাহলে এখানে যে 4টা লাইন আছে, 4টা লাইন কিন্তু একটার পর একটা, হ্যাঁ, আমরা মনে করলে আমরা 4টাই লিখতে পারবো। এরপরে তথ্য পরিবেশনে যদি আমরা যাই, দেখেন প্রস্তুতকৃত তথ্য
আচ্ছা, এরপরে আমরা তথ্য পরিবেশনে যদি দেখি, প্রস্তুতকৃত তথ্য যথাযথভাবে সংশ্লিষ্ট ব্যবস্থাপক এবং সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হিসাব বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। দেখেন, আমরা যে তথ্য প্রস্তুত করলাম, উৎস সংগ্রহ করে তৃতীয় ধাপে এসে এগুলো কিন্তু আমরা ব্যবস্থাপক বা মালিক পক্ষ বা সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করব। ঠিক আছে, এই উপস্থাপন করাটাই কিন্তু ব্যবস্থাপনাগত কাজ। হিসাব বিজ্ঞানের সাধারণ মৌলিক কাজ কিন্তু আমরা প্রথমে পড়ছি, আর এখন আমরা পড়তেছি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী। প্রশ্ন দুটো কিন্তু আলাদাভাবে আসে। ঠিক আছে, এবার আমরা দেখি এটি দুভাবে হতে পারে। কোনটি? তথ্য পরিবেশনের প্রক্রিয়াটি দুই প্রকারে হতে পারে। একটা কি নিয়মিত তথ্য পরিবেশন, আর একটা কি চাহিদা অনুযায়ী তথ্য পরিবেশন। ঠিক আছে, তাহলে দেখেন, নিয়মিত তথ্য পরিবেশনের বেলায় আপনি কি কি লিখবেন? লাভ লোকসানের যে হিসাবটা, সেটা এটা আপনার কাছে চাইতে পারে, লাভ লোকসান হিসাব, উদ্ধৃতপত্র। আচ্ছা দেখেন, আমি বোধহয় মাঝে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আমি আবার ফিরতেছি। দেখেন, সরি, দেখেন, আমরা 3 নম্বরে চলে আসছি, তথ্য পরিবেশন করব। এটা হচ্ছে ব্যবস্থাপনার হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী 3 নম্বর পয়েন্ট। দেখেন, তথ্য পরিবেশনের নিয়মিত পরিবেশন মানে হচ্ছে যেটা নিয়মিত আমাকে দিতে হয়, আর চাহিদা অনুযায়ী মানে আমার কাছে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির প্রেক্ষিতে বা কোনো পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে যদি মাঝে মধ্যে যেটা চায় বা বিশেষ পরিস্থিতিতে যদি কোনোটা চায় তথ্যটা, সেটা তখন আমাকে দিতে হবে। সেটা হচ্ছে চাহিদা অনুযায়ী তথ্য। তাহলে আমরা নিয়মিত তথ্যের বেলায় কি পাবো? দেখেন, লাভ লোকসানের যে হিসাব, এটা কিন্তু আমাকে নিয়মিত দিতে হয়। উদ্বৃত্ত পত্র বা ব্যালেন্স শিট, এটাও কিন্তু আমাকে নিয়মিত দিতে হয়। নগদ প্রবাহ বিবরণ, এটা দিতে হয়। কার্যকরী মূলধন প্রতিবেদন, এটা আমাকে নিয়মিত দিতে হয়। অনুপাত বিশ্লেষণ প্রতিবেদন, এটা দিতে হয়। বার চিত্র, পাই চিত্র, রেখাচিত্র, এগুলো আমাকে দিতে হয়। এখন যদি প্রশ্ন আসে যে এখানে অনেকগুলো নতুন নতুন এই ভাই, মানচিত্র, পাইচিত্র, রেখাচিত্র, এটি একটু ডিসক্রিপশনটা দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে রাশেদ ভাই, তাহলে আমরা যদি দেখি যে এখানে যে নতুন নতুন টার্ম গুলো আসছে, এগুলো আমরা যদি একটু দেখি। উপাত্তটা কি? উপাত্তটা আমরা তো বুঝলাম যে এটা হচ্ছে তথ্য। উপাত্তটা এক প্রকার তথ্য, কিন্তু যে তথ্যটা সংখ্যায় দেওয়া হয়, সংখ্যাগত বা বর্ণনামূলক তথ্যকে বোঝাবে, সেটা হচ্ছে উপাত্ত বা ডাটা। ঠিক আছে, ঠিক আছে। এবার যদি আমরা নগদ প্রবাহটা দেখি, দেখেন, ক্যাশ ফ্লো এটা কি? নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যে কোনো প্রতিষ্ঠানে নগদ অর্থের যে আগমনটা ঘটে এবং নগদ অর্থের যে বহির্গমন ঘটে, এটি হলো নগদ প্রবাহ। বুঝতে পারছেন? ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, মানে নগদ অর্থ আসা, নগদ অর্থ বের হয়ে যাওয়া, এটাই হচ্ছে নগদ প্রবাহ। আর প্রকার ইনফ্লো আউটফ্লো, এটা জানতে পারি। কত নগদ ব্যয় করছে, চলে গেছে, ক্লিয়ার এটা নগদ প্রবাহটা। আচ্ছা, এবার একটা কথা এখানে কিন্তু আসছে যে কার্যকরী মূলধন কি? মূলধন আমরা জানি, কার্যকরী মূলধনটা কি? আপনি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে প্রয়োজনীয় আপনার স্বল্প মেয়াদী যে সম্পদ বা আপনার যে দায়, সেটার যে ব্যবধান, সেটা হচ্ছে কার্যকরী মূলধন। আমি যদি সহজভাবে বলি, তাহলে আপনার প্রতিষ্ঠানের যে বর্তমান যে সম্পদ আছে, কারেন্ট অ্যাসেট যেটা, এবং বর্তমান যে দায় আছে, কারেন্ট লায়াবিলিটিস, কার্যকর মূলধনের সূত্র আছে। অঙ্ক করতে গেলে আমাদের লাগতে পারে। দেখেন, বর্তমান সম্পদ থেকে বর্তমান যে দায়টা, আপনার যে বর্তমান যা আছে এর থেকে বর্তমানে যে দায় দেনাটা আছে সেটাকে বাদ দেন, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কার্যকরী মূলধন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা বার চিত্র, পাই চিত্র এবং রেখা চিত্র, এই তিনটা যদি বুঝি, এগুলো বিভিন্ন গ্রাফ, বিভিন্ন চিত্র আমরা অলরেডি
বিভিন্ন জায়গায় আমরা দেখি, কিন্তু কোনটা কি আমরা যদি একটু ফাইন্ড আউট করি তাহলে আমাদের জন্য ভালো হবে। দেখেন, রেখাচিত্র বললেই আমরা বুঝতে পারছি এটা একটা রেখা বা লাইন। পাই চিত্র বললে আমরা হয়তো বুঝতে পারিনি। পাই চিত্রটা মূলত আমরা একটা বৃত্তের বিভিন্ন অংশে ভাগ করে বিভিন্ন কালার করে আমরা অনেক সময় দেখাই যে এত অংশ এই ভাগে পড়ছে বা এত অংশ এটা, বা বাজারের দর এই সপ্তাহে এত ছিল, এই সপ্তাহে এত। আমরা যে একটা বৃত্তাকার অংশে বিভিন্ন ভাগ করে যে শতাংশ নির্দেশ করি সেটাকেই পাই চিত্র বলা হয় বা পাই চার্ট। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? বুঝলাম। আচ্ছা, আর রেখা চিত্রটা কি? ওই যে রেখা দিয়ে আপনি একটা রেখা আঁকলেন, একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পরে আপনি মাঝে দিলেন আপনার একবারে যে মূল বিন্দুটা 0 পয়েন্ট সেটা দিলেন, দিয়ে ডান দিকে +1 +2, বাম দিকে -1 -2 যে রেখাগুলো আপনি আঁকলেন, যে বিন্দু বিন্দুগুলো দিলেন, যে ডট দিলেন, ঠিক আছে, সেই ডটটা কিন্তু আপনার ডানে বায়ে কম বেশি নির্দেশ করতেছে। এটা হচ্ছে রেখাচিত্র বা লাইন চার্ট। ঠিক আছে, এটা কোনো জিনিসের প্রবণতা বা ধারাবাহিকতা বোঝাতে কিন্তু আমরা এগুলো রেখাচিত্র ব্যবহার করি। আর বার চিত্রটা কি এটা একটু বুঝি। দেখেন, এই প্রত্যেকটা কিন্তু একটা গ্রাফিক্যাল উপস্থাপনা। ঠিক আছে, ডাটা প্রদর্শনের জন্য আমরা যে অনুভূমিক এবং উলম্ব আকারে, অর্থাৎ ভূমি অক্ষ বরাবর এবং লম্ব অক্ষ বরাবর আমরা যে স্তম্ভগুলো আঁকি সেটা হচ্ছে বার চিত্র। ঠিক আছে, আমরা যে 90 ডিগ্রি আঁকি না, আমরা যে এক ভূমির উপরে যে একটা খুঁটি, ঠিক আছে, এইটাই হচ্ছে বার চিত্র। অর্থাৎ উলম্ব বরাবর অনুভূমিক বরাবর স্তম্ভ এঁকে আমরা যে মান বোঝাই, ডানে বায়ে ডিগ্রি বোঝাই, ঠিক আছে, সেটাই হচ্ছে বার চিত্র। তাহলে বার চিত্র, পাই চিত্র, রেখা চিত্র, এই তিনটা আমাদের আসলেই ক্লিয়ার হওয়া দরকার ছিল। ঠিক আছে, আমাদের কিন্তু এগুলো এই এই পরিসংখ্যানে বোধহয় বার চিত্র পাই চিত্র খুব একটা এইসব অঙ্কে টঙ্কে বোধহয় নাই, তবে অন্য যে তিনটা সাবজেক্ট আছে কার্য ব্যবস্থাপনা সহ, ওই তিনটা কিন্তু বার চিত্র, পাই চিত্র লাগবে, রেখা চিত্র লাগবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়গুলো। করছেন কয়টায়? হ্যাঁ মুজাহিদ ভাই বলেন। কয়টায়? আমি তো জয়েন করতে দেরি করলাম। আচ্ছা ঠিক আছে, আমরা যখন দেরি করছেন, ভিডিওটা রেকর্ড হচ্ছে, ইনশাআল্লাহ দিয়ে দেবো। হ্যাঁ, এখনই আজকে দিতে পারবো না কারণ নেট ভালো কাজ করতেছে না। ইনশাআল্লাহ দিয়ে দেবো, তখন পুরোটা দেখবেন। আমরা আজকে কি কি পড়ছি সেটা অবশ্যই রিভিউ দিব। আমরা এখন একটা প্রথম প্রশ্নটাই ধরছি, আপনি খুব বেশি লেট করেন নাই। আচ্ছা দেখেন, এবার তথ্য পরিবেশনের আমরা দুই ভাবে হয় তথ্য পরিবেশন। আপনি আপনার প্রতিষ্ঠানের নিয়মিত যে তথ্য সেগুলো আপনি দিলেন, এই যে একটা। আর খ নম্বরে আছে চাহিদা অনুযায়ী তথ্য। এটা আমরা একটু পড়ি। ব্যবস্থাপকদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত তথ্য তৈরি এবং উপস্থাপন করা হয়। ব্যবস্থাপকরা বা মালিক পক্ষ, ঠিক আছে, বা মূলধনের শেয়ার যাদের আছে তারা যে তথ্যগুলো চাইবে সেটা তাদের কাঙ্ক্ষিত তথ্য যদি আপনি দেন তাহলে সেটা হচ্ছে খ নাম্বার। উদাহরণ হিসেবে যদি আমরা বলি কোন বিশেষ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যে তৈরি করা প্রতিবেদন। ঠিক আছে, এবার আমরা উপসংহারটা পড়বো, তার আগে প্রথম প্রশ্নটা একটু রিভিউ করি। দেখেন, আমরা কতদিন পড়ছিলাম হিসাব বিজ্ঞানের কার্যাবলী। এই কার্যাবলী আসলে আপনি সাধারণ কার্যাবলী দিবেন, কোনোভাবেই দ্বিতীয় অংশ দিবেন না। আর যদি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী আসে তাহলে এই তিনটা, কারণ ব্যবস্থাপকরা হিসাব বিজ্ঞানের এই তিনটা মৌলিক কাজই করে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা উপসংহারটা দেখি। হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনাগত কার্যাবলীর মূল উদ্দেশ্য হলো সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে তা যথাযথভাবে পরিবেশন করা। মানে হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনাগত কার্যাবলীর মূল কাজ হচ্ছে ও তথ্য সংগ্রহ করে, বিশ্লেষণ করে এবং তথ্যটা পরিবেশন করে। ব্যবস্থাপকের এই তিনটা কাজ। এই কার্যাবলী প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিকল্পনা, কার্যক্রমের মূল্যায়ন এবং কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে, তিনটা জিনিস, সুষ্ঠু পরিকল্পনা, কার্যকরী মূল্যায়ন, কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ হিসাব বিজ্ঞান শুধু আর্থিক তথ্য সংরক্ষণের মাধ্যম নয়। এই একটা কথা আমি গতকালকে বলছিলাম গত ক্লাসে, যে একটা বাক্য আপনারা একটু মনে রাখেন, তাহলে ভূমিকা এবং উপসংহারে আপনাদের কাজে লাগবে। হিসাব বিজ্ঞান শুধু আর্থিক তথ্য সংরক্ষণের মাধ্যম না, আমরা যদি জানি 2+2, এটা হিসাব বিজ্ঞান শুধু এটাই করে না। হিসাব বিজ্ঞান আধুনিক ব্যবস্থাপনার একটি অপরিহার্য অংশ। হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতিতে ভূমিকা রাখে। হিসাব বিজ্ঞান ছাড়া কোনো কিছুই সম্ভব না, শুধু যোগ বিয়োগের জন্য হিসাব বিজ্ঞান না। ঠিক আছে, এই যে একটা মৌলিক বাক্য, এটা আমরা ব্যবহার করব, তাহলে আমাদের এটা হলো। হ্যাঁ ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি, আমরা বোধহয় একেবারে 6 দাগ পর্যন্ত পড়ে ফেলছি, তাই না মুজাহিদ ভাই? প্রশ্ন সিরিয়াল বাই সিরিয়াল আমরা পড়ে ফেলছি, কিন্তু আমরা সাজেশন তৈরি হয়ে গেছে, অষ্টম ব্যাচের সেকেন্ড সেমিস্টারের সাজেশন। এখন আমরা সাজেশন দেখে দেখে আগে প্রথমে ট্রিপল স্টার গুলো পড়বো, তারপরে আমরা ডাবল স্টার গুলো পড়বো। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, একটা বইয়ের
সমস্ত ট্রিপল স্টার আগে আমরা ছোটস্থ মুখস্থ করে ফেলবো, মানে বুঝে বুঝে পড়বো। ট্রিপল স্টার শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় স্টেপে আমরা ডাবল স্টার গুলো শুরু করবো। এরপরে সময় থাকলে আমরা অন স্টার গুলো জাস্ট চোখ বোলাবো। এই 3টা ধাপে আমাদের পরীক্ষা প্রস্তুতি নিব, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অনলাইন ক্লাস না, এটা আমাদের গ্রুপ স্টাডিও, ঠিক আছে? এখানে আমরা একজন আরেকজনকে প্রশ্ন ধরবো, আমরা পড়া শিখবো। যেহেতু আমরা পরীক্ষার্থী অষ্টম ব্যাচের যারা এখানে আছি, আর নবম ব্যাচের যারা আছেন তারাও যদি আমাদের সাথে তাল মিলান, তাহলে আমি এই যে রাশেদ ভাই আমাদের জীবন্ত এক্সাম্পল, এখানে রাশেদ ভাই আছেন, উনি ফার্স্ট সেমিস্টারে আমাদের অষ্টম ব্যাচের সাথে গ্রুপ স্টাডি করে ওনার ফার্স্ট সেমিস্টারের বইগুলো উনি খুব ভালোভাবে শেষ করছেন। এমনকি আমরা অষ্টম ব্যাচের পরীক্ষার আগের দিন যখন 2, 3, 4, 5 ঘন্টা করে পড়ছি, উনিও আমাদের সাথে তখন ছিলেন। এখন আবার উনি সেকেন্ড সেমিস্টারের পড়াশোনাও কিন্তু জোরালো ভাবে শুরু করছেন, অথচ নবম ব্যাচের পরীক্ষা কিন্তু পেন্ডিং। আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যাই হোক, আমাদের সাথে থাকলে সারাদিনে যদি বই ধরার সময় না পান, অন্তত আমাদের সাথে আপনাদের কোর্স শেষ হবে, এতটুকু আমরা বলতে পারি। কারণ 110তম অনলাইন ক্লাস গ্রুপ স্টাডি ধারাবাহিকতা এটাই প্রমাণ করে, ঠিক আছে? এখন আমরা আর একটা প্রশ্ন পড়ব, যদিও প্রশ্নটা অনেক বড়, কিন্তু আমরা এখন খুব দ্রুত আমরা এটা বুঝতে পারবো। দেখেন, আচ্ছা আচ্ছা, যেহেতু সাজেশন তৈরি হয়ে গেছে, তাহলে আমরা কি সাজেশনে চলে যেতে পারি? অষ্টম ব্যাচে যারা আছেন তারা মতামত রাখবেন। হ্যাঁ, সাজেশন থেকে পড়ান, কারণ ওইভাবে করে পড়া শুরু করাই ভালো। বেশি আচ্ছা না ঠিক পড়ে আছে, সাজেশনটা এতদিন পড়াই ভালো। সাজেশন তৈরি হয় নাই বিধায় আমরা 6 পর্যন্ত পড়ে ফেলছি, এখন আমরা সাজেশনে যাচ্ছি। আচ্ছা, আমি আমি একটু সাজেশনটা নিয়ে আসি, আপনারা অপেক্ষা করেন। আচ্ছা, এখান থেকে আমরা যা যা পড়বো সেটা হচ্ছে, আচ্ছা, হিসাব বিজ্ঞানের আর্থিক এবং অআর্থিক ঘটনা পড়বো আমরা, এটা পড়ছি। হিসাব বিজ্ঞানের আর্থিক এবং অআর্থিক ঘটনার মধ্যে পার্থক্য পড়বো, এটাও পড়ছি আমরা। হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের কার্যাবলী পড়বো, হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী পড়ছি। আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্য কি, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা, কেন তারা তথ্য ব্যবহার করেন, ব্যাখ্যা করেন। এই প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা হিসাব বিজ্ঞান তথ্য কি, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা, কেন তারা এই তথ্য ব্যবহার করেন, এটা। আর হিসাব বিজ্ঞান তথ্যের উৎস, এটাও ডাবল স্টার। হিসাব বিজ্ঞানের শাখা সমূহ কি কি। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আমরা এই অধ্যায়টা পুরোটাই পড়ে ফেলছি, আমরা আর মাত্র 7, 8, 10 এই 3টা প্রশ্ন পড়ে ফেলাই। ডাবল স্টার একটা আছে, আর ডাবল স্টার 2টা আছে, ট্রিপল স্টার একটা আছে। তাহলে আমাদের এই অধ্যায়টা ডাবল এবং ট্রিপল 2টা মিলে হয়ে যায়। যেহেতু 2টা হয়েছে, 2টাই হোক। আমরা এখানে আর 3টা প্রশ্ন পড়বো। হিসাব বিজ্ঞান তথ্যের উৎস 7, 8 এবং 10, ঠিক আছে? আচ্ছা, তথ্যের উৎস এটা পড়বো, আর 8 নাম্বার পড়বো, 7, 8 পড়বো, আর 9 নাম্বারটা বাদ দিব, আর পড়বো হিসাব বিজ্ঞানের শাখা সমূহ কি কি, ঠিক আছে? তাহলে 7 নাম্বার প্রশ্নটা পড়ি। দেখেন, হিসাব বিজ্ঞানের তথ্যের উৎস কি কি। এইটা আমরা পয়েন্টস গুলো আগে একটু বুঝি। 10টা পয়েন্টস আছে, আমরা 10টাই কিভাবে মনে রাখতে পারি সহজ একটা কৌশল বের করি। দেখেন, প্রথমে ভূমিকাটা পড়ে আসি। প্রতিদিন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেসব আর্থিক লেনদেন সংঘটিত হয় তা যথাযথভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করার জন্য নির্ভরযোগ্য দলিল প্রয়োজন। এই দলিল পত্র সমূহকে হিসাব বিজ্ঞানের তথ্যের উৎস বলা হয়। হিসাব বিজ্ঞানের তথ্যের আপনি উৎস লিখবেন, কি কি উৎস তাই লিখবেন। ভূমিকাতে কি তথ্যের উৎসটা কি সেটার প্রমাণ দিবেন না, সেটা দিতে হবে। প্রতিদিন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেসব আর্থিক লেনদেন হয় যথাযথ হিসাব বইতে তার লেখা প্রয়োজন। এই দলিলপত্র করার জন্য লেনদেনের সুনির্দিষ্ট এবং যথার্থ প্রমাণ থাকা অপরিহার্য। আর এই প্রমাণগুলো কোথায় থাকে বলেন তো? কথা কিন্তু 2 প্রকারে বলে ফেলছি, 3 প্রকার কথা হচ্ছে এই প্রমাণগুলো কি কি তাই বলবেন। দলিলপত্র, রসিদ, চালান, চেকের অনুলিপি ইত্যাদি। আমরা দলিলপত্র, রসিদ, চালান, চেকের অনুলিপি এগুলো কি আমরা বুঝে ফেলছি। এইগুলো থেকে আমরা হিসাব বিজ্ঞানের তথ্যটা নেই। আপনি যে চালান দিলেন, আপনি যে রসিদ দিলেন, আপনার যে দলিলপত্রগুলো আছে, চেক আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি লেনদেন করছেন।
এইগুলোর থেকেই কিন্তু আপনি তথ্য নিয়ে নিয়ে আপনি হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট সব কিছু বসাইতেছেন, বুঝতে পারছেন? তার মানে এগুলো হিসাব বিজ্ঞানের তথ্যের উৎস। এবার আমরা তথ্যের উৎস কি কি, আমরা বিভিন্ন প্রকার উৎস সম্পর্কে এবার আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে ভূমিকাটা আপনারা বুঝলেন, প্রথমে সংজ্ঞা দিলেন, তারপরে বিভিন্ন তথ্যের উৎস কোথা থেকে হয় সেটা লিখলেন, তথ্যের উৎসগুলো কি তাই লিখলেন। এবার আমরা চলে যাই, দেখেন রিসিপ্ট ভাউচার। প্রথমটা হচ্ছে প্রাপ্ত রসিদ পত্র, মানে আপনি যে রসিদটা পান সেটা। দেখেন পড়ি, ব্যবসা প্রতিষ্ঠান যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে নগদ অর্থ পায়, আপনাকে ভিতরের কথাগুলো একবারে ইজি বুঝতে হবে। নগদ অর্থ পায় তখন তাকে রসিদ পত্র প্রদান করা হয়। এই রসিদে অর্থ গ্রহণের পরিমাণ, তারিখ, প্রদানের তারিখ, প্রাপক প্রদানকারীর নাম উল্লেখ থাকে। এটি একটি প্রাথমিক গুরুত্বপূর্ণ হিসাব দলিল। একবারে প্রাপ্ত যে রসিদ পত্র, আপনি যে রসিদ পান সেটাই আপনার হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ উৎস, তথ্যের উৎস। আচ্ছা, 2 নম্বরে দেখেন 1 আর 2 এর সাথে মিল আছে। আমি কিন্তু মিলগুলো এক জায়গায় করার চেষ্টা করছি আপনাদের মনে রাখার জন্য। দেখেন, প্রাপ্তি নগদ রসিদের পরিপূরক অংশ। প্রাপ্ত নগদ রসিদের পরিপূরক অংশ। পরিপূরক অংশটা কি? রসিদের একটা অংশ, বা এই যে কার্বন পেপার দিয়ে যে নিচে একটা অংশ থেকে যায় না, ওটা কিন্তু আর একটা অংশ। এটাকে বলা হয় কাউন্টার ফয়েল অফ ক্যাশ। ওই যে কাউন্টার ফয়েল, এটা কিন্তু পরিপূরক অংশ। দেখেন, আমরা যদি পড়ি ভিতরে কি আছে, প্রাপ্ত নগদ রসিদের যে অংশটি প্রতিষ্ঠানের কাছে থেকে যায় তা হলো রসিদের পরিপূরক অংশ। একটা অংশ আপনাকে দিয়ে দিলাম, আর একটা অংশ আমার কাছে বই আকারে থেকে গেল, এটা হচ্ছে পরিপূরক অংশ। এটাও কিন্তু তথ্য সংগ্রহের উৎস, কারণ এটা হয়তো আপনাকে তথ্য দিচ্ছে না, কারণ আপনাকে আমি একটা অংশ ছিঁড়ে দিয়ে দিলাম, যেটা থেকে যাচ্ছে আমার প্রতিষ্ঠানে সেটা আমাকে তথ্য দিচ্ছে হিসাব বিজ্ঞানের, ঠিক আছে? এটি হিসাবের খাতায় নগদ প্রাপ্তির ভিত্তি হিসাবে ব্যবহৃত হয় এবং ভবিষ্যৎ যাচাইয়ের জন্য সংরক্ষিত রাখা হয়। দেখেন, যে অংশটা আপনি রসিদটা ভাউচারটা আমাকে দিয়ে দিলেন, তার মানে প্রোডাক্টটা আমি কেনাকাটা করলাম, আমাকে দিলেন, আর যেটা আপনার কাছে থেকে গেল সেটা হচ্ছে আপনি কি পেলেন টাকাটা, সেইটা। তার মানে দুইটাই কিন্তু আপনার প্রতিষ্ঠানের, দুইটা প্রতিষ্ঠানের জন্য দরকার। আচ্ছা, এবার 3 নম্বরে কি আছে? নগদ মেমো, ক্যাশ মেমোটা। দেখেন মেমোটা কি? মেমোটা হচ্ছে আপনার আর্থিক বিবরণ। আপনি যে পণ্যের কিনলেন সেই পণ্যের নাম, পরিমাণ, মূল্য, মোট অর্থের বিবরণ, এইগুলোর প্রমাণপত্র হিসাবে থাকে, সেটা কিন্তু মেমো, ঠিক আছে? ক্যাশ মেমো, যখন প্রতিষ্ঠান নগদ অর্থে কোনো পণ্য বিক্রি করে তখন গ্রাহকের কাছ থেকে নগদ মেমো প্রদান করা হয়। গ্রাহকের কাছে বিক্রি করে যখন, তখন গ্রাহকের কাছে, যিনি পণ্যটা কিনলেন, যিনি নিলেন, তার কাছে নগদ মেমো দেওয়া হবে। আর এতে কি থাকবে? পণ্যের নাম, পরিমাণ, মূল্য, এগুলো থাকবে। আপনি কিন্তু এভাবে লিখবেন, প্রথমে ক্যাশ মেমোটা কি সেটার পরিচয় দিবেন, তারপর এক্সাম্পল দিবেন। তাহলে 3 নাম্বারটা শেষ। এরপরে হচ্ছে ক্যাশ ভাউচার, নগদ প্রমাণপত্র। দেখেন, প্রতিষ্ঠান যখন নগদ অর্থ ব্যয় করে তখন ব্যয়ের কারণ, তারিখ, অর্থের পরিমাণ, গ্রহণকারীর নাম সহ একটি প্রমাণপত্র তৈরি করে, যাকে নগদ প্রমাণপত্র বলা হয়। এটি ব্যয়ের দলিল হিসেবে ব্যবহৃত হয়। তার মানে আমরা এখানে অনেকগুলো আছে, আমরা প্রথম 4টা একটু যদি দেখি, প্রথম 3টা যদি একটু দেখি, দেখেন 3টা আমি একটু বলি। প্রাপ্ত রসিদপত্র, রিসিপ্ট ভাউচার, প্রাপ্ত নগদ রসিদের পরিপূরক অংশ, কাউন্টার ফয়েল অফ ক্যাশ রিসিপ্ট, ঠিক আছে? নগদ মেমো, ক্যাশ মেমো, এই 3টা আপনি মনে রাখেন। মনে রাখার পরে পরে যে 2টা আছে এই 2টা আলাদাভাবে মনে রাখেন। একটা হচ্ছে ক্যাশ ভাউচার, আর একটা হচ্ছে পেমেন্ট ভাউচার। পরের 2টি ইংরেজিতে পড়তে পারেন, তাহলে মনে থাকবে ভাউচার, ভাউচার, ক্যাশ ভাউচার, পেমেন্ট ভাউচার। প্রদত্ত পরিশোধপত্র, আর একটা হচ্ছে নগদ প্রমাণপত্র, ক্যাশ ভাউচার। দেখেন, প্রতিষ্ঠান যখন নগদ অর্থ ব্যয় করে তখন ব্যয়ের কারণ, তারিখ, অর্থের পরিমাণ, গ্রহণকারীর নাম সহ একটি প্রমাণপত্র তৈরি করে, যাকে নগদ প্রমাণপত্র বলা হয় বা ক্যাশ ভাউচার। আর প্রদত্ত পরিশোধপত্র, পেমেন্ট ভাউচার, দেখেন যখন কোনো অর্থ প্রদান করে ব্যাংক ট্রান্সফার বা নগদে করা হয় তখন একটা পরিশোধপত্র প্রস্তুত করা হয়, যেটা কিন্তু কত টাকা দিলেন, কোন খাতে দিলেন সেটা লেখা থাকে। এটা কিন্তু প্রদত্ত পেমেন্ট ভাউচার, ঠিক আছে? এগুলো যেহেতু আমাদের একটা প্রশ্ন লিখতে হবে, তাই আমরা বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে এগুলো লিখছি। এগুলো তো এতগুলো অংশে আমরা বিভক্ত করে হয়তো প্রতিষ্ঠায় ব্যবহার নাও করতে পারি। 5টা গেল, এবার আছে আরো 5টা। এই 5টা 10টাই আপনি লিখতে হবে তা না, আপনি এখান থেকে কমাবেন। কোনটা কোনটা কমাবেন? নগদ প্রমাণপত্র, প্রদত্ত পরিশোধপত্র, এই দুটোর মধ্যে একটা কমাবেন, ঠিক আছে? আমি কিন্তু প্রশ্ন আমার নোটে সব প্রশ্ন কিন্তু ছোট ছোট করা, সব প্রশ্ন ছোট, এখানে একটা বাক্যের মধ্যে লেখা, কিন্তু কমপক্ষে 8টা দেওয়া, কারণ বড় প্রশ্ন আসলে আপনাকে 8টা লিখতে হবে। তবে আপনি যদি চান সেখান থেকে আরো 2-3টা কমাবেন, ঠিক আছে? এবার দেখেন, আমরা 6 নাম্বার থেকে পড়ি, চেকের পরিপূরক অংশ। আপনি যে চেকটা দিলেন সেই চেকের যে অংশটুকু আপনার চেক বইতে থেকে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে পরিপূরক অংশ। ওই যে আমরা বললাম না এইমাত্র যে রসিদের পরিপূরক অংশ, ঠিক তেমনি চেকেরও পরিপূরক অংশ থাকে। চেক বইয়ের যে অংশটি ব্যাংকে জমা দেওয়া হয় না তা হলো চেকের পরিপূরক অংশ। ব্যাংকে জমা দিলে তো সেটা ব্যাংকের হিসাবে চলে গেল, কিন্তু আপনার কাছে যেটা থাকলো সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবটা
আপনি ব্যাংকে থেকে জমা টাকা উঠায় আনলেন, সেটা কত টাকা উঠালেন সেটা প্রমাণ করবে। কত টাকা আপনি এনে আপনি প্রতিষ্ঠানে ইনভেস্ট করলেন, প্রতিষ্ঠানে ব্যয় করলেন, সেটা কিন্তু চেকের পরিপূরক অংশ দ্বারা সেটা তথ্য আপনি পাবেন। তার মানে চেকের পরিপূরক অংশ হিসাব বিজ্ঞান তথ্যের একটা অন্যতম উৎস। এরপরে যদি আমরা চাই চালান, চালান আবার দুই প্রকার দেখেন, একটা হচ্ছে ক্রয় চালান পারচেস ইনভয়েস, আর একটা হচ্ছে সেলস ইনভয়েস। আমরা যদি দেখি চালানের ক্ষেত্রে আমরা দুই প্রকার চালান, দেখেন এই পয়েন্টস গুলো মুখস্থ করা আপনাদের জন্য কেন সহজ দেখেন। চালানের ক্ষেত্রে দুইটা, ক্রয় চালান বিক্রয় চালান, সেলস পারচেস ইনভয়েস একই জিনিস। আর দেনার ক্ষেত্রে দুইটা দেনা, ডেবিট নোট ক্রেডিট নোট, পাওনা চিঠি দেনা চিঠি, ডেবিট নোট ক্রেডিট নোট। আর সেলস ইনভয়েস পারচেস ইনভয়েস। তার মানে আপনার এই চারটা কিন্তু হয়ে গেল, মিল আছে পয়েন্টস এর ভিতরে। আর চেকের পরিপূরক অংশ, নগদ রসিদের পরিপূরক অংশ। ইংরেজি গুলো মনে রাখবেন, তাহলে বাংলাগুলো লিখতে পারবেন। ঠিক আছে, আর বাকি যে চারটা আছে। আচ্ছা, এবার দেখেন ক্রয় চালানটা কি। প্রতিষ্ঠান যখন কোনো পণ্য বা সেবা কেনে তখন বিক্রেতার কাছ থেকে যে চালান গ্রহণ করে তা হলো ক্রয় চালান। ঠিক আছে, চালানটা ইনভয়েস। আমরা যদি ইনভয়েস বুঝি তাহলে এটা কি কি থাকে এর ভিতরে, পণ্যের বিবরণ থাকে, পরিমাণ থাকে, মূল্য থাকে, শর্ত থাকে। ঠিক আছে, ক্রয়ের হিসাব সংরক্ষণে কিন্তু এগুলো কাজে লাগে। আর বিক্রয় চালান কি, প্রতিষ্ঠান যখন কোনো পণ্য বিক্রি করে তখন যে চালানটা সে তৈরি করে নিজের জন্য সেটা হচ্ছে বিক্রয় চালান। এতে পণ্যের বিবরণ, পরিমাণ, ক্রেতার নাম, মূল্য থাকে। বিক্রয়ের হিসাব প্রস্তুত করতে ব্যবহৃত হয়। দেখেন বিক্রয় চালানটা প্রতিষ্ঠান যেটা বিক্রি করলো সেটা বিক্রয়ের হিসাব চালান প্রস্তুত করতে ব্যবহার করবে, আর ক্রয় চালানটা যিনি কিনলেন তিনি ক্রয় হিসাব সংরক্ষণের জন্য এটা ব্যবহার করবেন। তাহলে আমরা 7 এবং 8টা কিন্তু সহজেই বুঝে ফেলছি। এরপর আছে দেনা চিঠি এবং পাওনা চিঠি। দেনা চিঠিটা কি, দেখেন যখন প্রতিষ্ঠান কোনো বিক্রেতাকে অতিরিক্ত মূল্য দাবির কারণে অথবা ত্রুটিপূর্ণ পণ্যের জন্য মূল্য হ্রাস চায় তখন একটা দেনা চিঠি পাঠায় যে আপনার কাছে এটা পাই, আপনাকে এই টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু আপনার মালে এই ত্রুটি আছে, আপনি এই টাকা ফেরত দিবেন। আপনার কার্টুনের ভিতরে এতগুলো প্রোডাক্ট আসে নাই, মিসিং হয়েছে, এই টাকাটা আপনি ফেরত দিবেন। এটা হচ্ছে দেনা চিঠি। ডেবিট নোট একটি হিসাব দলিল যা দেনা পাওনার সময় ব্যবহৃত হবে। আর পাওনা চিঠিটা কি, ক্রেডিট নোট। দেখেন যখন কোনো ক্রেতার অনুরোধে প্রতিষ্ঠান তাকে ফেরত অর্থ বা মূল্য হ্রাস প্রদান করে তখন তাকে পাওনা চিঠি ইস্যু করা হয়। এটি বিক্রয়ের সমন্বয়ের দলিল হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই 10টা পয়েন্টস বুঝে ফেললাম। এটা কি প্রশ্ন পড়লামটা দেখেন, হিসাব বিজ্ঞানের তথ্যের উৎস পড়লাম আমরা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে উপসংহারটা যদি আমরা দেখি, উল্লেখিত দলিলপত্র সমূহ হিসাব বিজ্ঞানের তথ্য সংগ্রহের মূল উৎস। এসব দলিলের মাধ্যমে একটি আর্থিক লেনদেন প্রমাণিত হয় এবং সঠিকভাবে লিপিবদ্ধ করা যায়। কাজেই নির্ভরযোগ্য হিসাব রক্ষণের জন্য তথ্যের উৎস দলিলপত্রগুলোর যথাযথ সংরক্ষণ এবং ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন। তাহলে 7 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা বলছিলাম যে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 7 আর 2টাই, 9টা ইম্পর্টেন্ট না, আর 10 নাম্বারটা ইম্পর্টেন্ট। এখন যেহেতু 8 নম্বর প্রশ্নটা 3টা অংশে বিভক্ত, একটা হচ্ছে হিসাব বিজ্ঞান তত্ত্ব কাকে বলে, ঠিক আছে, আর একটা হচ্ছে হিসাব বিজ্ঞান তত্ত্ব ভাই কিছু শুনতে পারতেছি না। আমিনুল ভাই মনে হয় আউট হয়ে গেছে, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। ভাই। না ভাই, আউট হয়নি, আমি মিউট করে দিছিলাম। আমার বাচ্চাটা একটু কান্নাকাটি করতেছে, এই জন্য আমি মিউট করে দিছি। আচ্ছা, ঠিক দেখেন, আছে। আচ্ছা দেখেন, এবার আমরা কিন্তু একটা প্রশ্ন পড়ছি, এই প্রশ্নটাকে আপনারা বুঝতে পারছেন? সবাই কি লিখতে পারবেন আমাকে বলেন? অনেক রাত হয়েছে, আমিও আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে আছেন। একবার এটা রিপিট করেন। হ্যাঁ মুজাহিদ ভাই, সাউন্ড খুব কম আসে কেন? আমি ভলিউম আপনার বাড়াই দিছি আরো, বলেন এবার। আমি বলতেছি আরেকবার এটা রিপিট করেন। আচ্ছা ঠিক আছে, রিপিট আরেকবার করি। দেখেন তাহলে হিসাব বিজ্ঞানের তথ্য, হিসাব বিজ্ঞান আপনি করবেন বা আপনি হিসাব করবেন, সেই জন্য আপনাকে তথ্য নিতে হবে না? ক্রয় বিক্রয়ের তথ্য, ধার দেনার তথ্য, হ্যাঁ, এইগুলোর যে তথ্যটা আপনি নিবেন, কোথা থেকে নিবেন? সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের উৎস। এখন উৎসগুলো কি কি? প্রাপ্ত রসিদপত্র, রিসিপ্ট ভাউচার। ঠিক আছে, আর রসিদের যে পরিপূরক অংশ, একটা ভাউচার দিলেন সেটার যে অংশটা বইতে থেকে যায় কার্বন কপির তলে, সেটা হচ্ছে
কাউন্টার ফয়েল অফ ক্যাশ রিসিপ্ট, রসিদের পরিপূরক অংশ, ঠিক আছে, দুইটা। আর নগদ মেমো, নগদ প্রমাণপত্র, ক্যাশ ভাউচার, নগদ প্রদত্ত পরিশোধপত্র, পেমেন্ট ভাউচার। আপনি ইংরেজিতে পড়েন, বাংলাটা বুঝতে কঠিন হতে পারে। ক্যাশ ভাউচার, পেমেন্ট ভাউচার। ক্যাশ ভাউচারটা কি? নগদ অর্থ যখন প্রতিষ্ঠান ব্যয় করে, নগদ ব্যয়ের কারণ, তারিখ, অর্থের পরিমাণ, গ্রহণকারীর নাম সহ প্রমাণপত্র তৈরি করে, সেটা হচ্ছে ক্যাশ ভাউচার। আর পেমেন্ট ভাউচারটা কি? আপনি যখন নগদ অর্থ প্রদান করলেন, ব্যাংক ট্রান্সফার নগদে করা হয়, তখন একটা পরিশোধপত্র প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে পেমেন্ট ভাউচার, ঠিক আছে। আচ্ছা, ক্যাশ মেমোটা কি? যখন প্রতিষ্ঠান নগদ অর্থে কোনো পণ্য বিক্রি করে, তখন গ্রাহকের কাছে একটা নগদ মেমো প্রদান করে যে এই জিনিসগুলো আপনাকে পাঠানো হলো, এটার এত মূল্য, সেটা হচ্ছে ক্যাশ মেমো, ঠিক আছে। সেটা কিন্তু রসিদ না ভাই, সেটা কিন্তু রিসিপ্ট কপি না, ক্যাশ রিসিপ্ট না, বা ভাউচার না, এটা কিন্তু নগদ মেমো। আপনি কি কি করলেন, কি কি টাকা প্রোডাক্ট দিলেন, কি কি পাবেন, সেটা লিখে দিলেন। আচ্ছা, এরপরে 2 নম্বরে কি আছে? 1 নম্বরে কি আছে দেখেন, রসিদ। অর্থাৎ আপনি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যখন কোনো প্রোডাক্ট কিনলেন, নগদ অর্থ যখন আপনি পাবেন, তখন আপনি রসিদপত্র প্রদান করবেন। এখানে অর্থের পরিমাণ, তারিখ, প্রদানের উদ্দেশ্য, ব্যাপক এগুলো থাকবে, প্রাপকের নাম থাকবে, প্রদানকারীর নাম থাকবে, এগুলো থাকবে, ঠিক আছে। আর এই রসিদের যে অংশটা আপনার হিসাবের খাতায় থেকে যাবে, কার্বন কপির নিচে থেকে যাবে, অথবা আপনি সিরে যে অংশটা আপনি রেখে দিচ্ছেন, সেটা হচ্ছে রসিদের পরিপূরক অংশ, সেটাও আর একটা প্রমাণ। রসিদটা তো আপনি যে যিনি কিনলেন তাকে দিয়ে দিলেন, কিন্তু আপনার কাছে থেকে গেল রসিদের পরিপূরক অংশটা। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3, 4 বুঝতে পারলেন, 5 নম্বর বুঝতে পারেন, ঠিক আছে। এবার 6, 7, 8, 9, 10 দেখেন, এটার মধ্যে আন্তমিল আছে। দেখেন, চেকও একটা হিসাব বিজ্ঞানের তথ্যের উৎস। আর চেকের যে পরিপূরক অংশটা থাকে, সেটা কেন বলা হয়েছে, চেকটা কেন বাদ দিচ্ছে? কারণ চেক চলে যায় ব্যাংকে, ঠিক আছে। আর ব্যাংক একটা প্রতিষ্ঠান, ব্যাংক হয়তো চেক ইউজ করে সে তার হিসাব তথ্য নেয়। আর আমরা সাধারণত গ্রাহক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, আমরা চেকের যে পরিপূরক অংশ থাকে বা কাউন্টার ফয়েল থাকে, সেটা থেকে আমরা তথ্য নিয়ে আমরা কিন্তু হিসাবটা করি, কারণ চেকের একটা অংশ তো চলে গেল ব্যাংকে, আর আমার বাকি অংশটুকু আমাকে তথ্য দিবে, ঠিক আছে। এরপরে দেখেন 7, 8, 9, 10 এর মধ্যে কি আছে? ক্রয় চালান, পারচেজ ইনভয়েস, বিক্রয় চালান, সেলস ইনভয়েস। মানে আমি যখন একটা পণ্য বিক্রি করব, তখন যে চালানটা, সেটা হচ্ছে সেলস ইনভয়েস। আর যখন আমি কিনবো, তখন আমাকে যে চালানটা দেওয়া হবে, বিক্রেতা যেটা দিবেন, সেটা হচ্ছে ক্রয় চালান। তাহলে এই দুটা কিন্তু আমাকে তথ্য দিচ্ছে, একটা দিচ্ছে আমাকে, একটা দিচ্ছে আপনাকে, যিনি কিনছেন তাকে দিচ্ছে, আর যিনি বিক্রয় করেন তাকে দিচ্ছে। এরপর একটা যে দেনা চিঠি, পাওনা চিঠি, ঠিক আছে। ডেবিট নোট, ক্রেডিট নোট, অর্থাৎ আপনি আমার কাছে টাকা পাবেন, আপনি আপনাকে আমি প্রোডাক্ট দিছি, কিন্তু কিছু প্রোডাক্ট আছে ভাঙাচোরা, সেগুলোর জন্য আপনি আমার কাছে কিছু টাকা পান, ঠিক আছে, সেটা হচ্ছে দেনা চিঠি। আর পাওনা চিঠি, আমি আপনার কাছে কিছু পাবো, ঠিক আছে, এইটা আছে পাওনা চিঠি। তাহলে আমরা বুঝতে পারলাম ডেবিট, ক্রেডিট, বিক্রয় চালান, ক্রয় চালান, ঠিক আছে, ওকে। ঠিক আছে। ভাই, আচ্ছা, এরপরে দেখেন, এই প্রশ্নটা যেহেতু 3টা অংশ, হ্যাঁ, এখন বাজে 47, আমরা ছোট্ট একটা প্রশ্ন পড়ে রেখে দেবো। 8 নম্বর প্রশ্নটা আজকে পড়বো না। হিসাব বিজ্ঞান তথ্য কি, তথ্যের ব্যবহারকারী কারা, তথ্য কেন ব্যবহার করেন, 3টা অংশ আছে, এটা আমরা পরের দিন পড়বো। এটা প্রশ্ন একসাথেও আসতে পারে, একসাথে আসলে আমরা 8টা পয়েন্ট দিব না, আমরা 4টা করে দিব, এখানে 4টা দিব, এখানে 4টা দিব। আর যদি আলাদা আলাদা ভাবে আসে, তাহলে মার্কস অনুযায়ী আমরা 8টা বা 5টা এরকম দিব, ঠিক আছে। এবার আমরা এই যে একটা প্রশ্ন আছে, এটা 1 স্টার, এটা আমাদের অষ্টম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট না, এটা আমরা আপাতত পড়বো না। আমরা চলে যাবো 10 নাম্বার, লাস্ট প্রশ্নটা চলে যাবো, হিসাব বিজ্ঞানের শাখা সমূহ কি, এটা পরে আমরা রেখে দেবো। দেখেন, বর্তমান বিশ্বে ব্যবসায়িক কার্যক্রমের ব্যাপকতা, প্রযুক্তির ব্যবহার এবং প্রতিযোগিতার কারণে হিসাব বিজ্ঞানের পরিধি এবং গুরুত্ব ক্রমেই বাড়ছে। ফলে বিভিন্ন প্রয়োজনে হিসাব বিজ্ঞানের অনেকগুলো বিশেষিত শাখার উদ্ভব হয়েছে। হিসাব বিজ্ঞান দেখেন নিজেই একটা ইউনিট, এটার থেকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বের হয়েছে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা। আমরা যদি শাখাগুলো দেখি, তাহলে কি কি শাখা আছে দেখেন, আর্থিক হিসাব বিজ্ঞান, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমাদের কিন্তু 3rd সেমিস্টারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, ঠিক আছে। তার মানে হিসাব বিজ্ঞান পড়তেছি আমরা এখন, আমরা 3rd সেমিস্টারে গিয়ে কিন্তু হিসাব বিজ্ঞানের আরেকটা শাখা পড়বো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা ভালো সহজ আছে। এরপর আছে নিরীক্ষা শাস্ত্র, অডিটিং, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কস্ট অ্যাকাউন্টিং, কর হিসাব বিজ্ঞান, ট্যাক্স অ্যাকাউন্টিং, সরকারি অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান বা সোশ্যাল অ্যাকাউন্টিং। তাহলে 7টা শ্রেণী বিভাগ, আমরা 7টাই দিব। আমরা আবার পড়ি, আর্থিক হিসাব বিজ্ঞান, ইংরেজিতে পড়ি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং,
ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অডিটিং, কস্ট অ্যাকাউন্টিং, ট্যাক্স অ্যাকাউন্টিং, সোশ্যাল অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে সরকারি এবং অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞান। সরকারি ও অব্যবসায়ী প্রতিষ্ঠান মানে যারা ব্যবসা করে না, সেবা দেয়। সরকারি প্রতিষ্ঠান তো সেবা দেয়, যদি ওই প্রতিষ্ঠান কোনো টাকা পয়সা আমাদের কাছে না নিয়ে থাকে, সেবা দেয়, তাহলে তাদেরও হিসাব বিজ্ঞান আছে। তাদেরটা হচ্ছে সরকারি এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান। তাহলে 7টা শাখা হিসাব বিজ্ঞানের, আরো থাকতে পারে, মোটামুটি প্রধান 7টা শাখা আমরা এখানে পড়লাম। ঠিক আছে, বইতে এই প্রশ্নটা কিভাবে আছে আমি জানি না, তবে 7টা শাখা, এটা খুবই ভালো করে লেখা হয়েছে, এটা আপনারা লিখবেন। সামাজিক হিসাব বিজ্ঞান, সোশ্যাল অ্যাকাউন্টিং, সরকারি এবং অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞান, ট্যাক্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, অডিটিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ঠিক আছে, এই 7টা প্রতিষ্ঠানের ধরন, উদ্দেশ্য এবং প্রয়োজন অনুযায়ী হিসাব বিজ্ঞানের এসব শাখা ব্যবহৃত হয়। তাই কার্যকর আর্থিক ব্যবস্থাপনার জন্য প্রতিটি শাখার গুরুত্ব রয়েছে। তাহলে 7টা অ্যাকাউন্টিং, একটু দেখেন তো রাশেদ ভাই, একটু পড়েন তো 7টা। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অডিটিং, কস্ট অ্যাকাউন্টিং, ট্যাক্স অ্যাকাউন্টিং, সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান, আর হচ্ছে হলো সোশ্যাল অ্যাকাউন্টিং। এই 7টা হ্যাঁ, অ্যাকাউন্টিং। আমি কিন্তু বুঝতে পারছি। এরপর থেকে কিন্তু রাশেদ ভাইয়ের কথা বলতে হবে রেগুলার। বই খাতা নিয়ে তো বসেন আপনি, আমি জানি। সবার কথা বলতে হবে। অষ্টম ব্যাচে যারা আছেন তারা অন্তত বেশি বেশি করে পড়া করতে হবে। আমি বিভিন্ন পয়েন্টস আমরা একজন আরেকজনকে ধরবো। এখন এই প্রথম দফায় আমরা পড়ে যাচ্ছি, দ্বিতীয় দফায় কিন্তু অবশ্যই ধরতে হবে, তা না হলে আমরা বুঝতে পারবো না যে কার কতদূর পড়া হলো বা কি লিখতে পারবো কি পারবো না। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, তাইলে আমরা আজকে বোধহয় কয়টা প্রশ্ন পড়লাম, 2টা না 3টা? আজকে 2টা 3টা, 2টা পরিপূর্ণ আর একটা অংশ। হ্যাঁ, আর একটা প্রশ্ন পড়লে প্রথম অধ্যায়ের ডাবল এবং ট্রিপল স্টার প্রশ্নগুলো আমাদের হয়ে যাবে। অষ্টম এবং নবম ব্যাচে যারা আছেন উভয়ের জন্য এই অধ্যায় থেকে অন্তত 3টা প্রশ্ন কমনের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। আপনারা যারা ছিলেন প্রথম থেকে, নবম ব্যাচের সবাই থাকবেন, প্রথম থেকে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আমরা আগামী সোমবারে আবার পড়তে বসবো। সবাই আসবেন, আর সবাইকে বরাবরের মতো একটা অনুরোধ করি, সবাই সবার গ্রুপে একটু আমাদের যে এই প্ল্যাটফর্মের কথা বলবেন, যাতে আমাদের সাথে আরো কিছু লোক যোগ হয়। ঠিক আছে, অনেকে আছে এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতেছে। ঠিক আছে, তাদেরকে তথ্যটা জানাই দেওয়া আমাদের জন্য কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। তো ঠিক আছে, এতটুকুই। কেউ কিছু না বললে আমরা রেখে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ভাই জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।